ফরিদ খান তীব্রর মুখে এমন কথা শুনে বাকরুদ্ধ হয়ে গেল। এত বছর পরেও যে তার ছেলের মন থেকে ভয় কাটেনি সেটা বুঝতে পারল। ফারুক খান এগিয়ে এসে তীব্রকে সান্ত্বনা দিয়ে বলল, শান্ত হ বাবা, আল্লাহকে ডাক, দেখবি আল্লাহ সব ঠিক করে দিবে। ছোট বাবা, তুমি বুঝতে পারছো না রুমে গেলে কেউ ফিরে আসে না? আল্লাহর উপর ভরসা নেই তোর? বলছি তো, আল্লাহ সব ঠিক করে দিবে। তীব্র কথা না বাড়িয়ে ওটির দরজার দিকে তেড়ে যেতেই তিহান তাকে বাধা দিল। তীব্র যেন আজ নিজের মধ্যে নেই, কারো কোনো কথা কোনো বাধা দিই যেন সে বুঝ মানছে না। তিহানের সাথে চিৎকার চেঁচামেচি করতে লাগলো। তীব্রর চিৎকার শুনে হাসপাতালের লোকেরা এসে তাকে কথা শোনাতে লাগলো। তাতেও যেন তার কিছু যায় আসে না, সে তার পাগলামি করেই চলেছে। মুনিয়া বেগম তীব্রকে বহু কষ্টে টেনে নিয়ে একটা চেয়ারে বসিয়ে মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, শান্ত হ বাবা, আল্লাহর উপর ভরসা রাখ, সব ঠিক হয়ে যাবে। তীব্র মুনিয়া বেগমকে জড়িয়ে ধরে ডুকরে কেঁদে উঠল। বিড়বিড় করে বলতে লাগলো, ছোট মা, আমার চাঁদকে তুমি আমার কাছে ফিরিয়ে নিয়ে আসো ছোট মা। কেউ তো আমায় বোঝে না, অন্তত তুমি আমার কথাটা একটু বোঝার চেষ্টা করো। ওরা আমার চাঁদকে মেরে ফেলবে ছোট মা, বাঁচতে দেবে না আমার চাঁদকে। আমায় তোর কাছে যেতে দিচ্ছে না। তুমি যে ওকে আমার কাছে নিয়ে, ওর কিছু হলো তো আমি মরে যাবো ছোট মা, আমি মরেই যাবো। তীব্র কান্না ও পাগলামো দেখে সবার চোখ ভিজে উঠল। আল্লাহর কাছে প্রার্থনা করা ছাড়া তীব্রকে সান্ত্বনা দেওয়ার মতো কারো মুখেই কোনো কথা নেই। তীব্রর এই পাগলামো বন্ধ করতে তার চাঁদ তার কাছে ফিরে আসবে তো। আই অ্যাম সরি রাই, আই অ্যাম ভেরি সরি। প্লিজ আমায় মাফ করে দিও তোমায় কষ্ট দেওয়ার জন্য। প্লিজ 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 আমার উপর রেগে থেকো না। তোমায় কষ্ট দেওয়ার জন্য ছোট্ট বোন হিসেবে আমায় ক্ষমা করে দিও। কি করব বলো? তুমি তো জানো আমি আমার জিনিসের প্রতি কতটা সেন্সিটিভ। সাধারণ আমার একটা পছন্দের চকলেটেই আমি কাউকে ভাগ দিই না, সেখানে আমার ভালোবাসার মানুষের মনে বসবাস করার আমায় জায়গায় কিভাবে অন্য কাউকে ভাগ বসাতে দিব বলো? আমি জানি তুমি তাকে চাও না, কিন্তু সে তো তোমায় চায়। যেভাবেই হোক ধরে বেঁধে জোর করে তোমাকে তার কাছে রাখতে চায়। এখানে আমার দোষ কি বলো? আমি জানি তুমি বলবে তোমার দোষ কই, তুমিও তো তার কাছে থাকতে চাও না। কিন্তু কি জানো, আমার মনের আদালতে দোষ না করেও সব থেকে বড় দোষী তুমি। কেন তুমি এত মায়াবী হতে গেলে? আর কেনই বা আমার জানের সামনে বললে? একটু কম মায়াবী হলে কি হতো না? একটু কম মায়াবী হতে পারলে না? তাহলেই তো সব সমস্যার সমাধান হয়ে যেত। হাতে থাকা রিভলভারটা ঘোরাতে ঘোরাতে ফোনের স্ক্রিনে ভেসে থাকা রাইয়ের একটা হাস্যোজ্জ্বল ছবির দিকে তাকিয়ে এতক্ষণ কথাগুলো বলছিল মাহি। মুখে ফুটে উঠেছে তার প্রতিহিংসার ছাপ। তার এই হিংসায় কি সে কাউকে পুরাবে নাকি নিজেই ধ্বংস হবে? বেডের সাথে হেলান দিয়ে বসে রয়েছে রায়। একটু আগেই তার জ্ঞান ফিরেছে। ডক্টর এসে চেক আপ করে যাবার পর একে একে সবাই রায়কে দেখতে এসেছে, কিন্তু যার আসার কথা সেই এখনও আসেনি। রায়ের অবাধ্য চোখ শুধু তাকেই খুঁজে চলেছে, কিন্তু কাউকে সে তার কথা জিজ্ঞেস করবে লজ্জায় সেটাও জিজ্ঞেস করতে পারছে না। ফাইজা অনেকক্ষণ ধরে খেয়াল করছে রায় বারবার আশেপাশে চোখ বুলিয়ে কাউকে খুঁজে চলেছে। ফাইজার আর বুঝতে বাকি নেই রায়ের চোখ কাকে খুঁজছে, কিন্তু ফরিদ খান আর ফারুক খান সামনে থাকার কারণে ফাইজাও মুখ ফুটে কিছু বলছে না। রায়ের সাথে ফাইজার চোখাচোখি হতেই ফাইজা ইশারায় বলল, ভাইয়া পাশের কেবিনে আছে। ফাইজার ইশারা বুঝতে পেরে রাইয়ের চেহারায় ভয়ের ছাপ চলে এলো। মুহূর্তেই মাথার মধ্যে নানান প্রশ্ন ঘুরতে লাগলো। তীব্র ঠিক আছে তো? আর কিছু হয়নি তো? রাইয়ের যতটুকু খেয়াল আছে সে চোখ বন্ধ করার আগেই তীব্র ঠিক ছিল। তাহলে কি তার চোখ বন্ধ করার পরেই তীব্র? আর ভাবতে পারল না রায়। রায় তীব্রর কথা জিজ্ঞেস করার আগেই ধরফরিয়ে তীব্র কেবিনে প্রবেশ করল। তীব্রকে দেখে রাইয়ের চোখ তীব্রতে আটকে যায়। রায় খুঁটিয়ে খুঁটিয়ে তীব্রকে দেখতে লাগলো। আজ যেন সে এক অন্য তীব্রকে দেখছে। উস্কো খুস্কো চুল, চেহারা কেমন ফ্যাকাশে হয়ে গেছে। তীব্রর ফোলা ফোলা চোখগুলো বলে দিচ্ছে তার কান্নার কথা। কেবিনে ঢুকে রায়কে বেডের সাথে হেলান দিয়ে বসে থাকতে দেখে তীব্রর পা থেমে গেল। এতক্ষণ আটকে থাকা প্রাণ পাখিটা মনে হলো ছাড়া পেল। তীব্র রায়ের দিকে পলকহীন তাকিয়ে রায়ের দিকে এক পা দুপা করে বাড়াতে লাগলো। তীব্রকে দেখে এক এক করে সবাই কেবিন থেকে বের হয়ে গেল। ইডিয়েট, স্টুপিড মেয়ে, মেরে ফেলতে চাও আমায়? এতটা স্বার্থপর কী করে হলো তুমি? কে বলেছিল আমাকে ধাক্কা দিতে? গুলি খাওয়ার খুব শখ জেগেছিল তাই না? গুলি লাগলে আমার শরীরে লাগতো। কেন তুমি আমায় বাঁচাতে গিয়ে নিজের ক্ষতি করলে? আর যদি তোমার কিছু হয়ে যেত তাহলে আমি...
বাকি কথা তীব্র আর সম্পূর্ণ করতে পারল না। তীব্রর গলা ধরে আসছে। তীব্র ছলো ছলো চোখে রাইয়ের দিকে কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে কেবিন থেকে বের হয়ে গেল। তীব্র কাজেও ধমক খেয়ে রাই বোকা বনে গেল। কোথায় সে ভেবেছিল তীব্র এসে সবার মতো তার অবস্থা জিজ্ঞেস করবে, তা না করে তীব্র যে এমন কিছু বলবে সে ভাবতেও পারেনি। রাই গাল ফুলিয়ে বিড়বিড় করে বলল, মিস্টার ভিলেন কি আর সাধে বলি? কথায় কোনো রসকস নেই। তীব্র চলে যেতেই ফাইজা কেবিনে প্রবেশ করল। কি হয়েছে রাইজু? ভাইয়া ওভাবে চলে গেল কেন? ফাইজার কথা শুনে রাই গাল ফুলিয়ে বলল, আমি কি জানি, তাকে গিয়ে জিজ্ঞেস কর না। ফাইজা রাইয়ের দিকে ভ্রু কুচকে তাকিয়ে বলল, সত্যি করে বল তো কি হয়েছে? তুই আবার ভাইয়াকে উল্টাপাল্টা কিছু বলে দিসনি তো? সে আমাকে কিছু বলতে দিয়েছে যে আমি বলবো, এসেই তো ইচ্ছে মতো ঝেড়ে চলে গেল। ফাইজা অবাক হয়ে বলল, কি সত্যি ভাইয়া তোকে বকেছে? রাই ফাইজার দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলল। না, আদর করেছে। ফাইজার কিছুক্ষণ রাইয়ের দিকে তাকিয়ে রইল। রাই যে রেগে আছে সেটা বুঝতে পেরে মিটমিট করে হেসে বলল, ছি রাইজু ছি, জানিস না এসব কথা বলতে নেই। যতই আমি তোর বেস্ট হই না কেন, ভাইয়াকে তো আমার বড় ভাই মানি বল। ছোট বোনের কাছে বড় ভাইয়ের ব্যাপারে বুঝতেই তো পারছিস। ফাইজার কথা শুনে রাই রাগী লুকে ফাইজার দিকে তাকিয়ে রইল। ইচ্ছে করছে ফাইজাকে উত্তম মাধ্যম লাগাতে। অসুস্থ বিধায় তাই কিছু না বলে চুপ করে বসে রইল। ফাইজা রাইয়ের রাগী মুখের দিকে তাকিয়ে থেকে মলিন হাসল। রাইয়ের পাশে বসে রাইয়ের হাত ধরে চোখের পানি ছেড়ে দিয়ে ধরা গলায় বলল, আই এম সরি রাইজু, আজ আমার জন্যই তোর এই হাল। যদি কালকে আমি তোকে বাহিরে যাওয়ার জন্য জোর না করতাম তাহলে এসব কিছুই হইতো না। ঠাটিয়ে লাগাবো একটা বেয়াদব মেয়ে। তুই কি ইচ্ছে করে করেছিস এসব? আর একবার উল্টাপাল্টা কথা বললে দেখিস আমি কি করি। ফাইজার মুখে তীব্রর সব গুণকীর্তন শোনার পর থেকে রাই থ মেরে বসে রয়েছে। তাকে নিয়ে কত কিছু হয়ে গেল আর সে কিছুই জানে না। তীব্র যে তার জন্য এমন কিছু করবে সে ভাবতেও পারেনি। তীব্রর করা পাগলামোর কথা ভাবতেই লজ্জা লাগছে, আবার মনের মধ্যে এক ভালো লাগাও কাজও করছে। কিন্তু তার একটা কথাই মাথায় ঘুরপাক করছে, এই কয়দিনের সম্পর্কে কি কেউ কারোর জন্য এত পাগল হতে পারে নাকি? নাকি তীব্র তাকে আগের থেকেই চেনে? ম্যাম, একটা খবর আছে, রাই ম্যাম বেঁচে আছে। কলের অপর পাশের লোকটার কথা শুনে মাহি বিরক্ত হয়ে বলল, এটা কোনো খবর হলো? সে যে মরবে না সেটা আমিও জানি, কেননা আমি শ্যুটটাই এমনভাবে করেছি যাতে সে না মরে। বুঝতে হবে তো ব্যাপারটা। এসব না বলে কাজের কথা তো বলো। তোমাদের স্যার হসপিটালে তার পাখিকে দেখতে গিয়েছিল কি না? সবকিছুর মূলে রয়েছে মাহি। মাহি ফাহাদকে রাইয়ের খবর জানিয়ে দিয়ে ফাহাদের পিছু করে। ফাহাদ যখন তীব্রর দিকে রিভলভার তাক করে তখন রাই সেটা দেখে তীব্রকে ধাক্কা দিয়ে সরিয়ে দিতেই মাহি আড়াল থেকে রাইকে শ্যুট করে। ফাহাদ রাইয়ের ওই অবস্থা দেখে নিজের হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে। নিজের রিভলভার যে সে চালায়নি সেই জ্ঞানটুকুও ছিল না। আর চালালেই বাকি, মাহি তো আগেই ফাহাদের রিভলভার থেকে গুলি বের করে খালি রিভলভার রেখে দিয়েছে। না ম্যাম, স্যারকে এখানে দেখেনি। স্যার আসলে আপনাকে খবর দেব। ওকে। কথাটা বলেই মাহি ফোন রেখে দিয়ে হাতে থাকা ফোনটা ঘোরাতে ঘোরাতে বলল, মনে হচ্ছে সব বিফলে গেল। একটুতে কিছু হবে না, বড় কিছু ধামাকা করতে হবে। সকাল গড়িয়ে রাত হয়ে গেল। তীব্র সেই যে রাগ করে রাইয়ের কেবিন থেকে বের হয়েছে আর কেবিনের ভেতরে আসেনি। বাহিরের থেকে রাইকে দেখেছে। ফাইজা রাইয়ের পাশে বসে বকবক করছে। রাই প্রতি উত্তরে হুহা করে চলেছে। ফাইজার কথা শোনার প্রতি তার মন নেই। মন থাকবেই বা কি করে? সেটা তো অন্য কোথাও পড়ে রয়েছে। রাইজু, নিজের জীবনের মায়া না করে কেন এমন একটা কাজ করলি তুই? ফাইজার কথা শুনে রাই মুচকি হেসে বলল, কেন এমন করেছিস সেটা তো তোর অজানা নয় ফাইজু। তাহলে কেন জিজ্ঞেস করছিস? ভাইয়াকে ভালোবাসিস? ভালোবাসি কিনা জানি না, শুধু এতটুকু বলতে পারবো আমি তীব্র মায়ায় জড়িয়ে পড়েছি, যে মায়া সারা জীবনেও কাটানো যাবে না।
আর না আমি সেই মায়া কাটিয়ে উঠতে চাই। কয়েকদিন পর ফ্ল্যাটে ডাকাত পড়ার চিৎকার চেঁচামেচির শব্দ শুনে মাহি তড়িঘড়ি করে মুখে কিছু একটা লাগিয়ে রুম থেকে বের হলো। রুম থেকে বের হতে না হতেই ঠাস ঠাস চর পড়ল মাহির গালে। চর এতই জোরে লেগেছে যে মাহির মনে হচ্ছে তার গাল আর গালের জায়গায় নেই। মাহি গালে হাত দিয়ে সামনে তাকাতেই ফাহাদকে তার দিকে রক্তচক্ষু করে তাকিয়ে থাকতে দেখে তার গাল থেকে হাত সরে গেল। মাহি কিছু বলার আগেই ফাহাদ মাহির চুল মুষ্টিবদ্ধ করে ধরে মাহির মুখটা অনেকটা তার মুখের সামনে নিয়ে এসে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো। ফাহাদের এই রূপ দেখে মাহি ভয় কিছু বলতে পারছে না। মাহি কিছু বোঝার আগেই ফাহাদ মাহির গালে ছুরি চালিয়ে দিল, কিন্তু তাতে কোনো রক্ত বের হলো না। ফাহাদের কাজে মাহি ভয়ে শুকনো ঢোক গিলে ভীত গলায় বলল, কি করছেন আপনি? ফাহাদ মাহির কথা শুনে বাঁকা হেসে মাহির মুখ থেকে কিছু একটা টেনে উঠাতে লাগলো। মাহি বাধা দিয়েও ফাহাদের সাথে পড়ল না। ফাহাদ মাহির মুখ থেকে হাইপার সিলিকন মাস্কটা টেনে খোলার পর মাহির চেহারা দেখে ফাহাদ 2 কদম পিছিয়ে গেল। অবাক কণ্ঠে বলে উঠল, তুই? দীপা বেগম কিচেনে কাজ করছে বললে ভুল হবে। কাজ করছে কম, হাড়ি পাতিলের উপর মেজাজ দেখাচ্ছে বেশি। এতদিন যেখানে রাইয়ার কাজের লোককে বিদায় দিয়ে বাসার সব কাজ করিয়ে নিজে রানীর মতো সারাদিন শুয়ে বসে থেকে হুকুম চালিয়েছে, সেখানে এখন সংসারের সব কাজ নিজে একা করতে গিয়ে সে পুরোই হাঁপিয়ে উঠেছে। কি পুরা কপাল আমার, আমার সাথে এটা হওয়ার ছিল। আল্লাহ কি একটুও আমার কপালে সুখ লেখে নাই? আগে যখন কাজের লোক ছিল তখন একের পর এক কাজ চাইতে দরজায় হামলে পড়তো। এখন এতদিন ধরে কাজের লোকের খোঁজ করছি, একটাও পাচ্ছি না। সব কয়টা কাজের লোকের দিমাগ বেড়ে গেছে, এক একজন বড় লোক হয়ে গেছে। আমার ভাগ্যই খারাপ, তা না হলে কি এত ভালো কাজের লোকেও হাতছাড়া করে? সব দোষ ওই মুখপুরির রায়ের বাচ্চা। নিজের বাপমাকে তো খেয়েছেই, সাথে আমার সংসারটাকে গিলে খেয়েছে। আমি সহ্য করলেও আল্লাহ সহ্য করবে না। মিলিয়ে নিস আমার কথা। আমায় যেমন পোড়াচ্ছিস না, দেখবি তুইও একদিন এর থেকে বেশি পড়বি। শান্তি হবে না তোর, রাস্তায় রাস্তায় ঠোকর খেয়ে মরবি। এরকম বেহায়া কুলাঙ্গার মুখপুরি মেয়ে থাকার চেয়ে না থাকা অনেক ভালো। ফাহাদ অনেকক্ষণ আগেই কিচেনের দরজায় এসে দাঁড়িয়ে দীপা বেগমের কথা শুনছিল। দীপা বেগমের কথা শুনে তার রাগ উঠলেও আজ আর রাগ দেখালো না, যা করবে সব ঠান্ডা মাথায় করবে। দীপা বেগমের কথার মাঝেই ফাহাদ ফোরন কেটে বলে উঠল, তার জন্য কি নিজের মেয়ে থাকতেও সবার কাছে মৃত বলে বেড়াও? হঠাৎ ফাহাদের কথা কানে যেতেই দীপা বেগমের হাত থেকে খুন্তিটা নিচে পড়ে গেল। দরজার দিকে তাকাতেই ফাহাদকে দেখে দীপা বেগম ভূত দেখার মতো চমকে উঠল। দীপা বেগম কাঁপা কাঁপা গলায় বলল, ফাহাদ বাবা, তুই এখানে? কেন, হাসতে বারণ নাকি? ফাহাদের সোজা সাপটা উত্তর শুনে দীপা বেগম শুকনো ঢোক গিলে বলল, সে কি কথা, বারণ হবে কেন? হঠাৎ এলি তো তাই। তুই কি আমায় কিছু বললি? কেন, তুমি কি কিছু শুনেছ? দীপা বেগম আমতা আমতা করে বলল, না মানে ওই কাজে ধ্যানে ছিলাম তো, তাই খেয়াল করিনি। কিছু বলেছিস কিনা তাই জিজ্ঞেস করলাম আর কি। ফাহাদ গ্যাসের চুলোটা বন্ধ করে দীপা বেগমের 2 হাত চেপে ধরে বলল, রাখো তো সব কাজ, নিজের হাতের দিকে দেখেছ কাজ করতে করতে কেমন হয়ে গেছে? আমি কাজ না করলে কে করবে বাবা? আমার সংসার আমারই তো সব করতে হবে। কেন, কাজের লোক কোথায়? দীপা বেগম আফসোসের সুরে বলল, আর বলিস না বাবা, মনসুর মা যাওয়ার পর একটা কাজের লোকও পাইনি। বাসায় না থাকুক, ছুটা কাজ করে দিয়ে যাবে, তার জন্যেও লোক পাই না। চিন্তা করো না ফুপি, কাজের লোকের ব্যবস্থা হয়ে যাবে। একজনের জায়গায় 2 জন রেখে দেবো, দরকার হলে তারা তোমার সব কিছু কাজ করে দেবে। মুখে খাবারটা পর্যন্ত তুলে দেওয়ার ব্যবস্থা করে দেবো। তারপরেও তোমার এই মমতাময়ী হাত দিয়ে কোনো কাজ করতে দেবো না। ফাহাদের কথা শুনে দীপা বেগম খুশি হয়ে বলল, সত্যি বাবা, তুই আমার জন্য এত চিন্তা করিস? তোর কথা শুনে খুশিতে আমার চোখ ভিজে উঠল। কথাটা বলেই চোখের কোণে পানির ছিটে ফোঁটা না থাকা সত্ত্বেও চোখের জল মোছার ভান করল। ফাহাদ দীপা বেগমের কাজ দেখে মনে মনে তাচ্ছিল্য করে হেসে বলল, এটা কেমন কথা বললে ফুপি? আমি তোমার চিন্তা না করলে কে করবে শুনি? তুমি ছাড়া কেই বা আছে আমার বড়? কাজের চিন্তা বাদ দাও, তুমি কাজের লোকের ব্যবস্থা হয়ে যাবে। আর যদি না পাই তাহলে বিয়ে করে বউ নিয়ে আসবো তোমার সেবা করানোর জন্য।
তারপরেও তোমার এই হাত দিয়ে কাজ করতে দেবো না। আমার বাবাটা এত ভাবে আমার কথা, একেবারে বিয়ে করে বউ নিয়ে আসবে ফুপির সেবা করার জন্য। তা মেয়েটা কে শুনি? মানে ওই মাহি যাকে হাসপাতালে দেখেছিলাম? ফাহাদ বাঁকা হেসে বলল, সেটা সময় হলে বুঝতে পারবে। এখন তাড়াতাড়ি আমার পছন্দের খাবার রান্না করো তো, অনেক ক্ষুধা লেগেছে। শেষবারের মতো তোমার হাতে রান্না খেয়ে নেই, আর কখনো তোমার হাতের খাবার খেতে পারবো কিনা আমার জানা নেই। ফাহাদের কথায় দীপা বেগম কেমন যেন রহস্য রহস্য গন্ধ পাচ্ছে। দীপা বেগম কপালে চিন্তার ভাঁজ ফেলে বলল, এমন কথা কেন বলছিস বাবা? ফাহাদ হেসে বলল, আরে এমনি বললাম আর কি। দীপা বেগম মুখটা মলিন করে বলল, এমন কথা আর বলবি না বাবা। আমি যতদিন বেঁচে থাকবো ততদিন তোকে নিজে হাতে রান্না করে খাওয়াবো। ফাহাদ তাড়া দিয়ে বলল, পরেরটা পরে দেখা যাবে, এখন যাও তাড়াতাড়ি রান্না করো। তোমার হাতে রান্নার কথা শুনেই জিভে জল চলে আসছে, তর সইছে না আর। ফাহাদের থেকে নিজের রান্নার প্রশংসা শুনে দীপা বেগম খুশিতে গদগদ করতে করতে রান্না করে চলে গেল। ফাহাদ তার যাওয়ার দিকে তাকিয়ে বাঁকা হেসে মনে মনে বলল, শেষবারের মতো তোমার হাতে রান্না খেয়ে নেই, আর কখনো তোমার হাতের খাবার খেতে পারবো কিনা আমার জানা নেই।